ইসরায়েলকে ঘিরে যা হয় মানে বিভিন্ন দেশের পদক্ষেপ বা জোট সেগুলো কেন এত জটিল, কেন এত স্ববিরোধী মনে হয়? সাধারণত আলোচনাগুলোতে এর কোনো পরিষ্কার উত্তর পাওয়া যায় না, তাই না? তো আজকের আলোচনায় আমরা ঠিক এই জটিলতার গভীরে যাওয়ার চেষ্টা করব আর দেখব এমন কোনো নতুন দৃষ্টিকোণ পাওয়া যায় কিনা যা এই ধাঁধার জট খুলতে পারে। সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী ইসরায়েলকে বোঝার জন্য আমরা সাধারণত কিছু পরিচিত চশমা ব্যবহার করি। যেমন কেউ এটাকে দেখে একটা নৈতিক ধাঁধা হিসেবে, কেউ দেখে চাপের মুখে থাকা গণতন্ত্র হিসেবে, আবার কেউ দেখে আত্মরক্ষার জন্য লড়তে থাকা একটা ধর্মীয় রাষ্ট্র হিসেবে। কিন্তু আজকের তথ্যটা বলছে এই সব ব্যাখ্যায় আসলে পুরনো হয়ে গেছে। ২১ শতকের যে জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতা, তার পুরো ছবিটা এসবের মধ্যে ধরা পড়ছে না। আমাদের আসলে একদম নতুন একটা লেন্স দরকার। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ইসরায়েলের ধাঁধাটা আসলে কি। এরপর আমরা আলোচনা করব মূল তত্ত্বটা নিয়ে, যার নাম কমান্ড নোড থেসিস। তারপর আমরা জানব একটা $1 ট্রিলিয়ন রুটের কথা। দেখব কারা এর গ্লোবাল স্টেক হোল্ডার বা বৈশ্বিক অংশীদার। আর সবশেষে ভবিষ্যৎবাণীর ঊর্ধ্বে বন্দর। এই অংশে দেখব এই পুরো তত্ত্বটা বর্তমান পরিস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করছে। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ইসরায়েলের ধাঁধা। এখানে আমরা চেষ্টা করব গতানুগতিক স্লোগান বা আবেগের আলোচনা থেকে বেরিয়ে এসে সেই কৌশলগত বাস্তবতাগুলো দেখতে, যা প্রায় আলোচনার বাইরে থেকে যায় আর আমাদের বিভ্রান্ত করে। ওকে, এবার আমরা ঢুকছি এই আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে, আর সেটা হলো কমান্ড নোড থিসিস। এই তত্ত্বটা ইসরায়েলকে শুধু একটা দেশ বা রাষ্ট্র হিসেবে দেখার যে প্রচলিত ধারণা, সেটাকে পুরোপুরি চ্যালেঞ্জ করে আর সামনে নিয়ে আসে একদম নতুন একটা পরিচয়। পার্থক্যটা ঠিক কোথায় দেখুন। একদিকে আছে একটা রাষ্ট্র, মানে একটা রাজনৈতিক সত্তা যা তার আদর্শ আর সীমানা দিয়ে পরিচিত, আর অন্যদিকে আছে একটা কমান্ড নোড। এই তত্ত্ব বলছে ইসরায়েল শুধু প্রথমটা নয়, বরং দ্বিতীয়টা। মানে এটা শুধু একটা দেশ না, এটা আসলে একটা বিশাল গ্লোবাল সাপ্লাই চেন বা সরবরাহ ব্যবস্থার লজিস্টিক হাব, একটা নিয়ন্ত্রণ কেন্দ্র। এখন প্রশ্ন হলো, এই কমান্ড নোড জিনিসটা আসলে কি? সহজ করে বললে, এটা এমন একটা কৌশলগত পয়েন্ট যা শুধু একটা নেটওয়ার্কের অংশ হয়েই থাকে না, বরং ওই নেটওয়ার্কের ভেতর দিয়ে যা কিছু যায়, সেটা পুঁজি হোক, ডেটা হোক বা পণ্য, তার পুরো প্রবাহটাকেই নিয়ন্ত্রণ করে। মানে কে কোথায় কি পাঠাবে তার সবকিছুই এর নিয়ন্ত্রণে। আর এই ধারণাটা কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। কারণ সোর্স বলছে যখনই ইসরায়েলকে একটা দেশ না ভেবে একটা কমান্ড নোড হিসেবে দেখবেন, তখনই আন্তর্জাতিক অঙ্গনে অনেক দেশের অদ্ভুত নীরবতা বা ভোটদানে বিরত থাকা বা কূটনৈতিক দ্বিধা, এই সব কিছুই হঠাৎ করে অর্থবহ মনে হতে শুরু করবে। তখন আর এগুলোকে আবেগ বা নৈতিকতার বিষয় মনে হবে না, বরং মনে হবে একটা বড় কাঠামোর অংশ। আচ্ছা, তাহলে এই কমান্ড নোটটা চলে কিসের জোরে? এর পেছনের চালিকা শক্তিটা কি? এই তত্ত্ব অনুযায়ী এর উত্তর লুকিয়ে আছে একটা বিশাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের মধ্যে, একটা $1 ট্রিলিয়ন বাণিজ্য পথ, যার নাম বেন গুরিয়ন ক্যানেল। চলুন এবার এই বিষয়টাতেই ফোকাস করা যাক। এই তত্ত্বের দাবিটা কিন্তু মোটেও ছোট নয়। বলা হচ্ছে ২০ শতক যেমন চলেছিল সুয়েজ খালের ওপর নির্ভর করে, ২১ শতক চলবে এই প্রস্তাবিত বেন গুরিয়ন খালের ওপর। এটা শুধু আরেকটা বিকল্প রুট নয়, এটা হতে যাচ্ছে ভবিষ্যতের গ্লোবাল ট্রেডের মূল হাইওয়ে। তাহলে এর কৌশলগত গুরুত্বটা কোথায়? ভাবুন, এটা ইন্দো প্যাসিফিকের ম্যানুফ্যাকচারিং বেল্ট, মানে এশিয়ার যত উৎপাদন কেন্দ্র আছে তার সাথে ভূমধ্যসাগর আর আটলান্টিকের ফাইন্যান্স বেল্ট, মানে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক কেন্দ্রগুলোকে সরাসরি যুক্ত করবে। আর যে এই সংযোগস্থলটা নিয়ন্ত্রণ করবে, সেই তো পুরো বিশ্ব বাণিজ্যের প্রবাহ আর তার মূল্য নির্ধারণ করার ক্ষমতা পেয়ে যাবে। এই তত্ত্বটা প্যাক্স জুডাইকা শব্দটাকেও নতুনভাবে ব্যাখ্যা করে। এখানে এর মানে কোনো ধর্মীয় বা ঐতিহাসিক নিয়তি নয়, বরং এটা একটা পুরোপুরি লজিস্টিক্যাল বা অবকাঠামোগত আধিপত্যের কথা বলছে। মানে এমন একটা স্থায়ীভাবে সুরক্ষিত বাণিজ্যিক এলাকা যা এই বিশাল গ্লোবাল ট্রেড করিডরটাকে ম্যানেজ করার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এত বড় একটা প্রজেক্ট কি শুধু একটা দেশের পক্ষে করা সম্ভব? একদমই না। আর এখানেই আসছে গ্লোবাল পার্টনারশিপ বা বৈশ্বিক অংশীদারিত্বের বিষয়টা। চলুন দেখি কিভাবে এই প্রজেক্টটা বিশ্বের বড় বড় শক্তিগুলোর স্বার্থকে এক সুতোয় গেঁথে ফেলেছে।
সোর্সের যুক্তিটা খুব পরিষ্কার। বিশ্বের এলিট বা ক্ষমতাধররা এই বিষয়ে দ্বিধাগ্রস্ত নন, বরং তারা এর মধ্যে বিনিয়োগ করে ফেলেছেন। তাদের স্বার্থ পরিষ্কার। এই ছকটা দেখলেই বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন, সবারই এখানে কিছু না কিছু পাওয়ার আছে। চীনের দরকার ইন্দো প্যাসিফিক থেকে মালপত্র বের করার একটা নির্ভরযোগ্য রাস্তা। রাশিয়ার দরকার তার এনার্জি বা জ্বালানিকে দক্ষিণে পাঠানোর ফ্লো। উপসাগরীয় দেশগুলো তাদের বিপুল পুঁজি এখানে বিনিয়োগ করে আরও বাড়াতে চায়। আর আমেরিকা, তারা হয়তো সরাসরি যুক্ত নয়, কিন্তু এই করিডরের মাধ্যমে তারা বিশ্ব বাণিজ্যের দামের উপর নিজেদের নিয়ন্ত্রণটা ধরে রাখতে চায়। মানে সবার স্বার্থই এক জায়গায় এসে মিলে যাচ্ছে। আর এই জোটের পেছনের যে ঠান্ডা অর্থনৈতিক যুক্তি, সেটা সোর্সের একটা লাইন খুব ভালোভাবে তুলে ধরে। করিডরটি পুঁজির কাছে বিবেকের চেয়েও বেশি মূল্যবান। কথাটা হয়তো শুনতে রূঢ়, কিন্তু তত্ত্বটা এটাই বলছে। যখন $1 ট্রিলিয়ন প্রশ্ন আসে, তখন নৈতিকতা বা বিবেক পিছনের সারিতে চলে যায়। আচ্ছা, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা এই বড় বড় অবকাঠামোর তত্ত্বকে মাটির বাস্তবতার সাথে মেলানোর চেষ্টা করব। পর্বের নাম ভবিষ্যৎবাণীর ঊর্ধ্বে বন্দর। চলুন দেখি এই লেন্স দিয়ে দেখলে বর্তমান সংঘাতকে কেমন দেখায়। এই তত্ত্বের সম্ভবত সবচেয়ে বিতর্কিত এবং সরাসরি দাবিটা হলো এটা: ইসরায়েল আত্মরক্ষা করছে না, এটি করিডরের জন্য রিয়েল এস্টেট পরিষ্কার করছে। মানে যা কিছু ঘটছে তাকে আত্মরক্ষা হিসেবে না দেখে একটা বিশাল অর্থনৈতিক করিডোর তৈরির জন্য জমি খালি করার প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এই তত্ত্বটা একটা নতুন ওয়ার্ল্ড অর্ডারের ধারণা দিচ্ছে, যাকে বলে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল পোলারিটি বা অবকাঠামোগত মেরুকরণ। এর মানে কি? এর মানে হল এখনকার পৃথিবীতে ক্ষমতা আর দেশ বা আইডিওলজি দিয়ে নির্ধারিত হচ্ছে না। ক্ষমতা এখন তার হাতে, যার নিয়ন্ত্রণে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপ্লাই চেন আর বাণিজ্যিক করিডোরগুলো। আর এই তত্ত্বের উপসংহারটা সত্যিই নির্মম। সোর্স অনুযায়ী গাজায় যে ভয়াবহ মানবিক পরিস্থিতি আমরা দেখছি, সেটা নাকি বিশ্ব ব্যবস্থার কোনো ভুল বা ত্রুটি নয়, বরং এটা হলো পরবর্তী বিশ্ব ব্যবস্থা তৈরির একটা পূর্বশর্ত, একটা প্রয়োজনীয় পদক্ষেপ। পুরো আলোচনার সারমর্মটা হয়তো সোর্সের এই একটা লাইনেই আছে: নৈতিক ভাষা দিয়ে ক্ষমতাকে শাসন করার যুগ শেষ, এখন রুটই শাসন করে। মানে আধুনিক ভূ রাজনীতিতে অর্থনৈতিক রুট বা করিডোরের গুরুত্ব এতটাই বেশি যে তা যে কোনো নৈতিক বিবেচনাকে ছাপিয়ে গেছে। রুটই এখন ক্ষমতার আসল চালিকা শক্তি। তাহলে শেষ পর্যন্ত আমরা কি পেলাম? এই তত্ত্বটা আমাদের একটা নতুন চশমা দিচ্ছে। পুরনো দিনের চুক্তি বা ভবিষ্যৎবাণীর লেন্স সরিয়ে ২১ শতকের করিডোর আর বন্দরের বাস্তববাদী লেন্স দিয়ে পৃথিবীকে দেখার কথা বলছে। এই পুরো বিশ্লেষণটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায়: যদি আইডিওলজি বা মতাদর্শের বদলে সত্যি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোই এখনকার পৃথিবীর ক্ষমতার মূল চালিকা শক্তি হয়, তাহলে বিশ্বের আরও কত ঘটনা আছে যেগুলোকে হয়তো আমাদের এই নতুন চোখে আবার ফিরে দেখতে হবে।